হ্যালো এভরিওয়ান। তো আজকের কোয়েশনটা ধর আজকে কিউএ সেশনের মতো করে আমরা এই জিনিসটা শুরু করি। তো ফাহিমের কোয়েশন হচ্ছে যে তোমরা কি ফাহিমের কোয়েশনটা সবাই গেট করতে পারছো, মানে সবাইকে বুঝতে পারছো যে ফাহিম কি বলছে? এনিওয়ান? তোমরা কেউ কথা বলতেছো না কেন? আচ্ছা, ফাহিম আবার একটু কোয়েশনটা বলো তো। ভাই, আমরা যে প্রজেক্টটা করতেছি, হুম। কোনো ক্লায়েন্ট যদি আমাদের কাছে এরকম কোনো প্রজেক্ট চায়, সেই প্রজেক্টটাকে আমরা যেভাবে যে আর্কিটেকচারে করতেছি বা যে ওয়েতে করতেছি এইভাবে করলে হবে কিনা? আচ্ছা, এখন তোমার কাছে দুইটা জিনিস আছে। ডেভেলপমেন্টের দুইটা সেক্টর আছে, বুঝছো? তো ডেভেলপমেন্টের দুইটা সেক্টরের মধ্যে একটা বলি। ধরো তোমার হচ্ছে ফ্রিল্যান্সার বেস যারা ডেভেলপার, এন্ড হচ্ছে যারা মানে জব ইন্ডাস্ট্রিতে ডেভেলপার। তো এই দুইটার একটু কমন পার্থক্য আছে আর কি। কমন পার্থক্যটা কেমন, যে তোমার যারা ফ্রিল্যান্সের বেস হচ্ছে ডেভেলপার, তাদের কাছে বিভিন্ন টেমপ্লেট বানানো থাকে। কেমন টেমপ্লেট বানানো থাকে? ধরো ই কমার্সের লারাভেলের টেমপ্লেট বানানো থাকে। তারপরে তোমার কাছে চাইছে ধরো হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, তো ল্যান্ডিং পেজের টেমপ্লেট তাদের কাছে বানানো থাকে। তো তারা কি করে ওই টেমপ্লেট, মানে এগুলো রেডি প্রজেক্ট, মানে এগুলো অলরেডি বানানো। তো ওই প্রজেক্ট গুলাকে তারা কি করে শুধুমাত্র কন্টেন্ট চেঞ্জ করে ক্লায়েন্টকে ডেলিভারি দিবে। সো এর কারণে আমাদের কাছে মনে হয় যে লারাভেল বা হচ্ছে তোমার এই বিভিন্ন জিনিসগুলো ইজি। বাট এগুলো ইজি না, মানে এগুলো অলরেডি কিছু মানুষ বানায় রাখছে। তারা এই জিনিসগুলো ধরো আমরা বিভিন্ন প্যাকেজ ডাউনলোড করি না, বিভিন্ন প্যাকেজ তো আমরা ইনস্টল করি, রাইট? তো বিভিন্ন প্যাকেজ যে আমরা ইনস্টল করি এগুলো কিন্তু ফ্রিতে আমরা করে করি, বাট এগুলো বিভিন্ন সাইট আছে যে সাইটে হচ্ছে লারাভেলের বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেমন আহ বান্তু। তো এটা একটা সাইট। তো যে সাইটে হচ্ছে বিভিন্ন টেমপ্লেট পাওয়া যায় ফ্রিতে, সামথিং লাইক দ্যাট। ধরো ভিডিও টেমপ্লেট, মিউজিক, গ্রাফিক্স, 3D, ফটোজ, ফন্ট, ই কমার্স। কমার্স, এই যে ই কমার্স ওয়ার্ডপ্রেস, ই কমার্স ওয়েব টেমপ্লেট। তো দেখো তারা যখন সার্চ করে বিভিন্ন টাইপের টেমপ্লেট দেখো ফ্রন্ট এন্ড বানানো আছে, ধরো এইটা। ওকে। তো তারা কি করে, এই যে ফ্রন্ট এন্ডটা ধরো $16 পার মান্থ তাদেরকে কিনতে হয়। ধরো এটা কি করবে, শুধুমাত্র এইচটিএমএল টেমপ্লেট গুলা দিবে। এই যে প্রত্যেকটা পেজ দেখতেছো, এগুলো ডিজাইন কিন্তু বানানো। তো তোমরা আমাদের কি করা লাগে, আমাদের ইনিশিয়ালি এই পেজ গুলা ডিজাইন করা লাগে। কিন্তু তারা কি করে, এই পেজটা ইনস্টল করে কিছু টুকটাক চেঞ্জ করে তারা তোমাকে দিয়ে দেয়। ওকে। তো ডাউনলোড করে ফেলে। তারপর দেখো এই যে এখানে বিভিন্ন টাইপের টেমপ্লেট এই ধরনের পাওয়া যায়, দেখছো? এই যে তোমার কোম্পানির সাইট বিভিন্ন দেখো তারা ডিজাইন করে উবান্তুতে আপলোড, তুমিও চাইলে তোমার মতো করে স্টাইল করে একটা উবান্তুতে আপলোড করতে পারো। এবং তোমার বিভিন্ন, যেমন তুমি কি জানো আমরা কি নিয়ে কাজ করতেছিলাম, নাক্সট, রাইট? তো নাক্সটের তুমি টেমপ্লেট বানাইতে পারো। দেখি নাক্সট টেমপ্লেট। তো দেখো ইনভয়েস নাক্সটের টেমপ্লেট আছে, বিভিন্ন টেমপ্লেট আছে, রাইট? তুমি চাইলে এইচটিএমএল, তুমি এইচটিএমএল জানো, তুমি এইচটিএমএল টেমপ্লেট বানাইতে পারো। ধরো ভিউ, দেখো বিভিন্ন টাইপের টেমপ্লেট আছে। দেখো এই টেমপ্লেট গুলা তারা কি করে, তারা হচ্ছে যখন ক্লায়েন্ট পায় তারা কি করে এই টেমপ্লেট গুলা এখান থেকে ডাউনলোড করে নেয় একটা। তারপরে লারাভেল, লারাভেল পজ, ধরো লারাভেল পজ, তোমার পজ রিলেটেড তাদের কাছে কোনো একটা সফটওয়্যার দরকার বা কিছু একটা জিনিস দরকার। তো তারা কি করে এই টাইপের একটা টেমপ্লেট ডাউনলোড করে আলটিমেটলি এগুলাকে কাস্টমাইজ করে এডিট আপডেট করে প্রথমে এই কাজ করে। এখন এই জিনিসগুলো কেন ফ্রিল্যান্সিং বেসড হয়? কারণ ফ্রিল্যান্সিং বেসড হচ্ছে তোমার পার্শিয়াল পেমেন্ট করে, বিভিন্ন টাইপের পেমেন্ট করে, মানে অর্ডার কনফার্মেশন দিলে হচ্ছে আহ, তোমার ফাইবারের কাছে টাকাটা জমা থাকে। তো বেসিকলি তারপর তার কাছে কিছু পার্শিয়াল পেমেন্ট নিয়ে হচ্ছে সেই জিনিসগুলো কিনতে পারে, অথবা ক্লায়েন্ট তোমাকে এগুলো অটোমেটলি তার অ্যাকাউন্ট থেকে কিনে তোমাকে দিয়ে দেয়। গট মাই পয়েন্ট? কিন্তু তুমি যখন স্টার্টিং এজ এ ইনিশিয়াল করতে যাবা, তখন তো তোমাকে বাংলাদেশের ক্লায়েন্ট সাধারণত তোমাকে এই ধরনের টাকা পয়সা আগে দেয় না। তারা বলে যে আচ্ছা ঠিক আছে করো তারপরে দিই। তো তুমি তো হুট করে চাইলে 10-15 হাজার টাকা দিয়ে তুমি একটা টেমপ্লেট কিনতে পারবে না। যেমন আমি যদি একটা লারাভেলের সাইট বানাইতে চাই, এগুলা সাইট বানানো আছে, লারাভেল ই কমার্স, ই কমার্স টেমপ্লেট, হ্যাঁ। এই যে কুট কেনিয়ন, হ্যাঁ কুট কেনিয়নের মধ্যে লারাভেলের বিভিন্ন দেখো, এই যে
আর রয়্যাল ই কমার্স লারাবেল ও টু পার্টস অনলাইন স্টোর, ধরো এটা অমনিমার্ট ই কমার্স। হ্যাঁ, তো এটা কত? ধরো $40, প্রায় $40 কাছাকাছি। তোমার এই এই সাইটটা তারা তোমাকে ডাউনলোড করলে তোমাকে একদম সোর্স কোড সহ তোমাকে দিয়ে দিচ্ছে। এবং তুমি এখানে কি করতেছো, শুধু এপিআই ইন্টিগ্রেট করতেছো, মানে ব্যাক এন্ড তুমি ইন্টিগ্রেট করতেছো। তারা কি কি দিচ্ছে দেখো, তোমার ফিজিক্যাল প্রোডাক্ট সেল সবকিছু দিচ্ছে, ইভেন তো 12 পেমেন্ট মেথড পর্যন্ত লাগছে, মানে 12টা পেমেন্ট মেথড তুমি এখানে চাইলে ইন্টিগ্রেট করতে পারবে। আবার তোমাকে যেহেতু সবকিছু দিয়ে দিচ্ছে, তুমি কিছু করছো। এবং ফুড দেখো, গুগল অ্যাডসেন্স দিচ্ছে, যে তুমি গুগল অ্যাডসেন্স, গুগল অ্যানালাইটিক এইগুলা ফিচার সহ তারা তোমাকে কিন্তু দিচ্ছে। দেখো ভিউ লিঙ্ক, তোমার একটা একটা এটার একটা সাইডের হচ্ছে একটা কিও দিয়েছে, admin@gmail.com এন্ড পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। তো তোমাকে একটা ডেমো সাইটও তোমাকে দিয়ে দিছে, দেখো এই যে, দেখছো, একটা ডেমো সাইটও তোমাকে দিয়ে দিচ্ছে, যে তুমি এখানে চাইলে তোমার, দেখো এটা কিন্তু পিওর একটা ড্যাশবোর্ড, রাইট? এই পিওর একটা ড্যাশবোর্ডে তোমার ই কমার্সের যত ব্যাকএন্ড আছে তুমি সব এখান থেকে তুমি দেখতে পারবা। এই যে দেখো, বিভিন্ন ব্র্যান্ড, তোমার কয়টা অর্ডার, ম্যানেজ অর্ডার, অল অর্ডার, তুমি এখান থেকে সব কিছু করতে পারবা। তো তোমাকে অটোমেটিকলি একটা ড্যাশবোর্ড দিয়ে দিচ্ছে। তো তোমার কি মনে হয় যে ওরা স্ক্র্যাচ থেকে কোনো কিছু বানায়? নো, তারা স্ক্র্যাচ থেকে কখনো কোনো কিছু বানায় না। ফাহিম গট মাই পয়েন্ট? তারা কি করে, বিভিন্ন টাইপের, এই যে দেখো আনপেইড পেমেন্ট স্ট্যাটাস, এই টাইপের জিনিসগুলো কি আমরা কি শিখতেছি, আমরা শিখতেছি হাউ টু বিল্ড দ্যাট। মানে এই যে তারা একটা জিনিস বানাইছে অমনিমার্ট, এটা একটা কোম্পানি, রাইট? তো এই কোম্পানির, আচ্ছা ইউজার হিসেবে দেখো, ইউজার হিসেবে যদি আমরা যাই, তো এটা হচ্ছে তাদের মেইন ওয়েবসাইট, মানে যে জায়গা থেকে তোমার প্রোডাক্ট অর্ডার বা কি করে, এটা হচ্ছে দেখো তাদের মেইন ওয়েবসাইট, বুঝতে পারছো? তো এখানে দেখো, এখানে বিভিন্ন টাইপের তারা ফুল সাইটটাই বানায় রাখছে। তো তারা এটা ডাউনলোড করে, এই যে এখান থেকে আমি চাইলে অর্ডার করতে পারবো, সবকিছুই করতে পারবো, লগ ইন টগ ইন করে, ধরো লগ ইন করলাম। লগ ইন করার পর আমি কি করলাম, এই যে অল অর্ডার, আমি অল অর্ডার এখানে দেখতে পাচ্ছি, আমি চাইলে শপে যাচ্ছি। দেখো ফুল সাইট, কিন্তু এটার দাম কত টোটাল? এটার দাম হচ্ছে $12। তুমি চার্জ করে কত, ধরো চার্জ করে, ধরো তারা, ধরো একটা ই কমার্স সাইটের জন্য হচ্ছে $300 চার্জ করলো। একজন ডেভেলপার সে কি করে, $12, $15 বা $100 খরচ করে এই জিনিসগুলো কিনে, কিনে কি করে সে ডেপ্লয়মেন্ট করে দেয়, করে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে, দেখো তুমি এখানে কি কি করতে পারবা, সব ক্যাটাগরি দেওয়া আছে। টিকেট ম্যানেজমেন্ট, পেমেন্ট গেটওয়ে ম্যানেজমেন্ট, টিকেট হোম পেজ ম্যানেজমেন্ট, এসইও ম্যানেজমেন্ট, মানে এভরিথিং ইউ ক্যান ডু। ওকে, তারপর রিকোয়ারমেন্ট দিয়েছে পিএইচপি কত ভার্সন, পিএইচপি দেখো আপডেটেড ভার্সন মানে 8.1 এর উপরে, জেসন পিএইচপি এক্সটেনশন সব কিছু তোমার ডকুমেন্টেড করা আছে। তো তোমাকে এগুলা নিয়ে ওরি করার দরকার নেই। এখন আমাদের টার্গেট হচ্ছে ওই টাইপের কোম্পানি গুলা, ধরো এই যে এটা কি, অমনিমার্ট কি বাই জিনিয়াস ডেভ, রাইট? জিনিয়াস ডেভ কি, অফকোর্স এটা একটা কোম্পানি হবে, রাইট? জিনিয়াস ডেভ কি হবে, একটা কোম্পানি হবে। তো আমাদের কোম্পানিগুলো কি করে, কোম্পানিগুলো হচ্ছে, অফকোর্স তারা কি করবে, দেখো এটা একটা কোম্পানি, তো কোম্পানি কি করবে, কোম্পানি তো, তারা কি করবে, কোম্পানি হচ্ছে ডেভেলপার খুঁজবে তোমাদের মতো, যে ওই স্ক্রেচ থেকে তারা এই টাইপের একটা প্রোডাক্ট বানাবে, অথবা ওই এই প্রোডাক্টটাকে আপডেট করা লাগবে। তখন স্ক্রেচ থেকে কিছু একটা জিনিস আহ জানা লাগে মানুষের, যে ঠিক আছে স্ক্রেচ থেকে কিভাবে এই জিনিসগুলো বানাইতে হয়। তাহলে না এই টাইপের কোম্পানিতে তুমি কাজ করতে পারবা, রাইট? তাদের রেভিনিউ মার্কেট কি, তাদের রেভিনিউ মার্কেট হচ্ছে এটা সেল করে। ওকে, এবং তারা কি করতেছে, এই যে বিভিন্ন টাইপের, এটা একটা কোম্পানি। এটা হচ্ছে আমাদের মূলত টার্গেট, ফুল টার্গেট। এখন তোমাকে যদি জিনিসটা বানাইতে হয়, তাহলে তোমাকে ওই, আমাদের টার্গেট হচ্ছে এই টাইপের কোম্পানিতে জয়েন করা, যেগুলা নিয়ে কাজ করে। এবং হচ্ছে এটা এটা দেখো বাংলাদেশি কোম্পানি, দেখছো, কিন্তু বাংলাদেশের। সো তোমাকে যদি, তুমি যদি স্ক্রেচ থেকে না জানো যে অর্ডার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, ড্যাশবোর্ড কিভাবে ডিজাইন করতে হয়, তারপর হচ্ছে তোমাকে প্রোডাক্ট গুলাকে কিভাবে অর্ডার ম্যানেজমেন্ট করতে হয়, পেমেন্ট গেটওয়ে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, সো এই জিনিসগুলো না জানলে তো তুমি শুধুমাত্র হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এই টাইপের কোম্পানি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তুমি ফিল আপ করতে পারবো না। যার কারণে আমরা একটা বেসিক টাচ দিয়ে চাই, যে আচ্ছা ঠিক আছে ই কমার্স অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড সবকিছুতে একটা ছোটখাটো একটা টাচ দিয়ে যায়। এখন তোমার কাছে যদি কাস্টমার আসে, তুমি সেই ওয়েতে কিছু টেমপ্লেট ডাউনলোড করবা, ডাউনলোড করে তুমি ইন্টিগ্রেশন জিনিসটা শিখবা। এখন তোমার কাছে মনে হয় যে ভাই এখানে তো $50 দিয়ে আমি ব্যাকএন্ড কিনবো না, আমি ব্যাকএন্ডটা নিজে বানাবো, তখন তোমাকে ব্যাকএন্ডটা বানাতে হবে।
আর ব্যাকএন্ড বানানোর জন্য আমাদের আমি মনে করি যে তুমি আনসার পাইছো যে আসলে ওরা কিভাবে ফাস্টার ওয়েতে এবং কম টাকায় কিভাবে প্রজেক্টটা বানায়। সো এবার হচ্ছে আসো যে ভাইয়া তাহলে যদি ক্লায়েন্ট আমার কাছে ধরো এখন তোমার খুবই পেশেন্ট যে ঠিক আছে আমিই বানাবো ই কমার্স একটা সাইট, তো আমাকে ফুল আর্কিটেকচার করতে গেলে আমাকে কি করা লাগবে? সো বেসিকলি আমরা মেইন যে অ্যাপ্রোচটা ফলো করি, আহ, সব কিছুতেই মোটামুটি এটা ফলো করা হয়। তো এটার হচ্ছে তোমার এসডিএলসি, হ্যাঁ। তো এসডিএলসি টা কি? এনি অন্য এসডিএলসি? সফটওয়্যার লাইফ সাইকেল, সফটওয়্যার শুরু ডেভেলপ, থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ। মেনটেনেন্স করা পর্যন্ত। হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো বেসিকলি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটার মধ্যে আহ, অনেক টাইপের জিনিস আছে আর কি। সো এর মধ্যে তোমাকে যে জিনিসটা জানতে হবে এটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো তোমাকে যখন একটা পারফরমেন্স রিলেটেড জিনিস, এখন তুমি চিন্তা করো যে তুমি আহ, আচ্ছা আমরা যে প্রজেক্টটা বানাচ্ছি এটা কতজন ইউজার একসাথে হিট করতে পারবে? এনিওয়ান ক্যান, এনিওয়ান নো যে কতজন ইউজার একসাথে হিট করতে পারবে সাইটে? এটা নিয়ে কখনো কেউ চিন্তা করছো যে আমরা যে ই কমার্স সাইটটা বানাচ্ছি এটাতে একসাথে কয়জন ইউজার হচ্ছে হিট করতে পারবে, মানে একসাথে কয়জন ইউজার এটাকে জয়েন করতে পারবে? মাঝে মাঝে ভাই এরকম চিন্তা হয়। হুম। আবার দেখা যায় যে অনেক সময় ডাটা লোড হইতে ফেস হইতে একটু দেরি করে। হুম। এই যে ডাটা লোড হইতে দেরি করে বা হচ্ছে কতজন ইউজার হচ্ছে আমাদের এখানে জয়েন করবে, এইগুলা কি কেউ চিন্তা করছি প্রজেক্ট বানানোর সময়? আমরা তো শুধুমাত্র ইউআই ডিজাইন করতেছি, ব্যাকএন্ডে ডাটাবেজে ডাটা রাখতেছি, রাইট? কিন্তু আমরা তো এগুলা জিনিস চিন্তা করি না। এই জিনিসগুলো আসে কখন? এই জিনিসগুলাই আসে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এই টার্ম জিনিসগুলাই আসে ইঞ্জিনিয়ারিং। হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং? মানে তুমি যা দেখতে পাচ্ছ না এটাই ইঞ্জিনিয়ারিং, মানে বিহাইন্ড দ্য সিন যে জিনিসগুলো হচ্ছে এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ কারণ তোমার যদি 5,000 মানুষ একসাথে হিট করতে পারবে কি পারবে না, এই জিনিসগুলো হচ্ছে ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারিং এর উপর। ওকে। তো আমরা সবচেয়ে যে ইজি প্রসেসটা মূলত ফলো করি এটা হচ্ছে এসডিএলসি। তো এসডিএলসির মধ্যে হচ্ছে 7টা ধাপ আছে। তো এসডিএলসির 7টা ধাপ আগে দেখো। প্ল্যানিং, ওকে এটা না, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস 6টা, আচ্ছা 6টা দেখো। সো অ্যানালাইসিস, ডিজাইন, ডেভেলপমেন্ট, অনেক কিছু। সো বেসিকলি ওপেনিং স্টেপ। প্রথমে কি আছে? কয়টা ফ্রেজ বলো তো কেউ, মানে দেখতে পাচ্ছ কি তোমরা স্ক্রিন? জি ভাইয়া। কেউ একজন বলো যে কি কি ফ্রেজ আছে। প্রথমে আছে অ্যানালাইসিস, ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং, ডেপ্লয়মেন্ট, আর হচ্ছে মেইনটেনেন্স। ওকে ফাইন। তো তোমার কাছে যখন একটা প্রজেক্ট আসবে তখন, ভাইয়া ইয়েস, ভাইয়া 7টা হওয়ার কথা না, প্ল্যানিং লাগবে না? অ্যানালাইসিসের ভেতরে প্ল্যানিং থাকে মনে হয়। অ্যানালাইসিস আন্ডারই ঢুকে গেছে আর কি, কোনো জায়গায় 7টা কোনো জায়গায় 6টা, মানে এটা কি না আসলে মূলত এগুলা কিছু না। আমরা আসলে সাধারণত এটাকে 3-4টা ভাগে ভাগ করে ফেলি। আম, আরো শর্টকাট এটাকে 4টা ভাগে ভাগ করা যায়, বুঝছো? তো প্রথম দুইটাকে একটা ভাগ, এই দুইটাকে হচ্ছে তিনটাকে একটা 2টা ভাগ, এটাকে ভেরিয়েশন একটা ভাগ, একটা ভাগ, তারপর হচ্ছে এটা। এগুলো কিন্তু মানে 4টা ভাগে ইন দা ফিউচার দেখবা যে এগুলো কি হয়ে গেছে। আলটিমেটলি এত অ্যানালাইজ লাগবে না। তো বেসিকলি তোমার চারটা চারটা জিনিস দেখো। সো অ্যানালাইসিস বা প্ল্যানিং, এখানে প্রোডাক্ট ওনার মানে যে তোমাকে হচ্ছে কি করবে এটা তোমাকে কিছু রিকোয়ারমেন্ট দিবে। এই রিকোয়ারমেন্টের পরে তোমাকে প্রজেক্ট ম্যানেজার, ধরো তুমি প্রজেক্ট ম্যানেজার, সিঙ্গেল জিনিস তুমি প্রজেক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালিটিক্স সিটি এই জিনিসগুলো লাগবে না। সো প্রোডাক্ট ওনার যখন তোমাকে বলবে তখন তোমাকে প্রথমে একটা জিনিস জানতে হবে। এটাকে এই জিনিসটা হচ্ছে যখন তুমি তোমাকে সবকিছু রিকোয়ারমেন্ট দিবে অ্যানালাইসিসের মধ্যে, তখন তোমাকে একটা জিনিস প্ল্যানিং করে ফেললা। ডিজাইনিং এ এসে সিস্টেম আর্কিটেক্ট, ইউএক্স ইউআই ডিজাইন, এর আসার আগে তোমাকে একটা জিনিস ফ্রেজ আছে, এটাকে বলা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডিটা কি? ফিজিবিলিটি স্টাডিটা হচ্ছে ধরো তোমার কাছে একজন ক্লায়েন্ট এমন কিছু চায় বসতো যেটা নট পসিবল,
মানে টেক ওয়ার্ল্ডে নট পসিবল, অথবা বাজেটের মধ্যে নট পসিবল, সামথিং লাইক দ্যাট। তোমার কাছে চাইয়া বসলো যে ঠিক আছে তুমি ই কমার্সটা বানায় দিবা, এবং আমাকে হচ্ছে অ্যান্ড্রয়েডও বানাই দিবা, আইওএসও বানাই দিবা। এখন এটার ফিজিবিলিটি স্টাডি করে দেখতেছো যে লারাভেলে যে এপিআই, ধরো লারাভেলে তুমি এই প্রজেক্টটা বানাইতেছো, এখন তুমি দেখতে পাচ্ছ যে লারাভেলের প্রজেক্টটার এপিআই তুমি বানাও নাই, ধরো তুমি হচ্ছে এপিআই ছাড়া তুমি প্রজেক্টটা বানাইছো, বা তার একটা এক্সিস্টিং প্রজেক্ট আছে। সবাই একটু বোঝার চেষ্টা করো, ধরো তার একটা এক্সিস্টিং লারাভেলে প্রজেক্ট আছে, ই কমার্স প্রজেক্ট। এখন সে বলতেছে কিন্তু এটার কোনো এপিআই নাই, মানে ফুল স্ট্যাক প্রজেক্ট, এপিআই ছাড়া এটাকে বানানো হয়েছিল। লারাভেল এপিআই ছাড়াও, মানে এপিআই ছাড়াও প্রজেক্ট বানানো যায়। সো এপিআই কনসেপ্টটাই আসছে দুনিয়াতে জিনিসগুলোকে ইজি করার জন্য। ওকে, সো এপিআই ছাড়াও প্রজেক্ট বানানো যায়। এখন এখন বর্তমানে নিউ কিসে বানায় না, বাট আগে মানুষগুলো অনেক এপিআই ছাড়া প্রজেক্ট গুলো বানাতো লারাভেল। তো ইনার্শিয়া ইউজ করে, বিভিন্ন টাইপের জিনিসগুলো ইউজ করে ওরা বানায়। তো তোমাকে একটা এক্সিস্টিং প্রজেক্ট আসলো যে আমার এই প্রজেক্টের ই কমার্স লাগবে অ্যান্ড্রয়েড অ্যাপে, এখন এটার কোনো এপিআই নেই এবং তার বাজেট খুবই কম। এখন তোমাকে বলতেছে যে সেম জিনিসটা তোমাকে বানাইতে হবে, কিন্তু সে কোনো ব্যাক এন্ডের কোড তোমাকে দিবে না। এখন ডু ইউ থিঙ্ক সো ফিজিবিলিটি স্টাডি করে তোমার পক্ষে সম্ভব যে এই জিনিসটা আসলে সম্ভব কিনা? এপিআই নাই, তোমাকে সব স্ট্রেস থেকে বানাইতে হবে এবং বাজেটে সম্ভব না। তো প্রথমে তোমাকে যে অ্যানালাইসিস এর পরে যে জিনিসটা তোমাকে করতে হবে এটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। তো ফিজিবিলিটি স্টাডি করার পর দেখো ইয়েস না এটা করা সম্ভব, তখন তুমি নেক্সট স্টেপে যাবা বাজেট। আর বাজেট তোমার সাথে মিলে কিভাবে, তুমি তোমার ওয়ার্কিং টাইমটাকে আওয়ারলি একটা ভাগ দিবা, যে আওয়ারলি কত টাকা পে করলে তুমি এটা করতে পারো। তারপর তোমার ডিভাইস কস্ট দিবা, যে তোমার ডিভাইস যে তুমি এটা বানাইতে 2 মাস টাইম দিছো, তোমার ডিভাইসে কি পরিমাণ ক্ষতি হয়েছে। সো এই জিনিসগুলো ম্যানেজ করে তুমি একটা তাকে একটা তোমার বাজেট তুমি একটা বানাবা। ওকে, ধরো তোমার একটা প্রজেক্ট বানাইতে তুমি ডিজাইন করে স্ক্র্যাচ থেকে, যে ঠিক আছে আমি ফ্রন্ট এন্ড কিনে নিব, ফ্রন্ট এন্ড কিনে নিলাম ধরো $50 দিয়ে। ওকে, তো ধরো এখানে কিছু টাকা চলে গেল। তারপর তুমি ধরে নাও যে ব্যাক এন্ড আমি নিজে বানাবো এবং ইন্টিগ্রেট করবো। এখন ব্যাক এন্ড নিজে বানাইতে এবং ইন্টিগ্রেট করতে ডাটাবেস কস্ট সহ তোমাকে কিছু একটা বাজেট দিতে হবে। ধরো তুমি দেখতেছো যে না আমার বাজেট আমি 50,000-এর মধ্যে প্রজেক্টটা করতে পারবো, ক্লায়েন্ট বলতেছে 70,000। তো ওকে, তুমি ইনিশিয়ালি প্রজেক্টটা স্টার্ট করতে পারো। ওকে, এখন তুমি কি করবা? এখন তোমাকে আরেকটা জিনিস, এই যে ডিজাইন সিস্টেম আর্কিটেকচার তোমাকে ডিফাইন করবে যে তুমি কোন আর্কিটেকচারে তুমি প্রজেক্টটা বানাবা। দেখো এখানে সিস্টেম আর্কিটেকচার বলা আছে। হুম, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা তো সাধারণত জিনিসগুলো বুঝি না। এই জিনিসগুলো বোঝার জন্য আরো অনেক আমারও নিজেরও অনেক বেশি নলেজ দরকার, আমারও এখন পর্যন্ত নলেজ নাই সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে। একটা কোম্পানিতে সিস্টেম আর্কিটেকচারের জন্য আলাদা ইঞ্জিনিয়ার থাকে, বাট ছোটখাটো প্রজেক্টের জন্য আমরা যখন ই কমার্স টাইপের কোনো, বাংলাদেশে কি হয় বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কি হয়, যে কোনো প্রজেক্ট আসুক তারা জানে লারাভেল, তারাই লারাভেল দিয়ে স্টার্ট করে। স্কেলিং এর কোনো ব্যাপার নাই, মানে তাদের এই ধরনের ইঞ্জিনিয়ারিং এর কোনো চিন্তাধারাই নাই। ঠিক আছে, তাদের কাছে যে যে টেকনোলজিটা জানে, ধরো তুমি এখন কি জানো, নোড এবং ধরো রিয়েক্ট জানো, বা নোড এবং ভিউ জানো, বা ফায়ারবেজ এবং ভিউ জানো। তো তুমি কি করলা, যে ঠিক আছে আমি প্রজেক্ট ফায়ারবেজ এবং ভিউটা করে দিলাম। তো ডু ইউ থিঙ্ক সো ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট? এটা তো কখনোই ঠিক হইতে পারে না, এটা তো কখনোই ঠিক না। তো সিস্টেম আর্কিটেক্ট ডিফাইন করে দেয় যে আসলে তুমি কোন টেকনোলজি দিয়ে তুমি জিনিসটাকে কি করবে। বাট এখন ধরো যে ইন জেনারেল আমাদের প্রজেক্ট ই কমার্স, আমরা লারাভেল দিয়ে স্টার্ট করবো। সো লারাভেল দিয়ে স্টার্ট করলে তোমাকে পরের স্টেপে যেতে হবে, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট ফ্রেজের আগে দেখো ইউএক্স ইউআই ডিজাইনার সে সাধারণত তোমার ডিজাইন করবে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড করে বেসিকলি প্রজেক্ট আর্কিটেকচার ইউএক্স ইউআই ডিজাইন। দেন তোমার আসে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। সো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের সাধারণত এখনো মানে তুমি করতে পারবা, নর্মাল আর্কিটেকচার দিয়ে করতে পারবা। তো ব্যাক এন্ডের আর্কিটেকচারটা তোমার দরকার। তো ব্যাক এন্ডের আর্কিটেকচারের জন্য বিভিন্ন টাইপের স্টেপ আমরা ফলো করি। ঠিক আছে, বিভিন্ন টাইপের স্টেপ ফলো করি। তো এখানে যদি আমরা আসি, আহ হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন টাইপের জিনিস দেখবা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভেলপার। তো এটা হচ্ছে স্যালারি রেঞ্জ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। তারপরে ডিসঅ্যাডভান্টেজ, এখানে শেষ নাকি তার চ্যাপ্টার? আচ্ছা, so এটা দিয়ে আমার হবে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালস পয়েন্ট, আমি পড়ছি তাহলে বইটা যদিও। আচ্ছা, তো দেখো এখানের পরে আমরা এই যে ডিজাইন টুল, তো ডিজাইন টুলে আমরা আসলে
সফটওয়্যার ডিজাইন বেসিকের মধ্যে আমরা যদি আসি, আর্কিটেকচারে যদি আমরা আসি, তোমাদের এত কিছু করা লাগবে না, বাট তোমরা জেনে রাখো যে এই জিনিসগুলো পৃথিবীতে আছে। মানে আমি একই সাথে সব জিনিসগুলো আসলে শেষ করতে চাচ্ছি, যার কারণে তোমাদেরকে একটু কাপল অফ ওয়ার্ড আমি জানাই রাখবো। সো বিভিন্ন টাইপের ডাটা ডাটা আছে, ডাটা বিভিন্ন টাইপের ডায়াগ্রাম আছে, ওকে। সো ডায়াগ্রামের মধ্যে তোমার বিভিন্ন টাইপের ডায়াগ্রামের মধ্যে তোমার যে জিনিসগুলো ডাটা ডায়াগ্রাম পড়ে, প্রথমেই পড়ে হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, ওকে। সো ইউজ কেস ডায়াগ্রাম ইজ মোস্ট পপুলার। ইউজ কেস ডায়াগ্রামে কি হয়, ক্লায়েন্টকে বোঝানো যায় যে আমরা আসলে কোন স্টেপে কি করতে যাচ্ছি, ইউজার কি করতে পারবে, এডমিন কি করতে পারবে। তো আমরা যদি বেসিক ই কমার্সের কথা চিন্তা করি, ই কমার্স ইউজ কেস ডায়াগ্রাম, তো তুমি দেখতে পাবা, তোমাকে একটা ইউজ কেস ডায়াগ্রাম দেখাই। ধরো এটা একটু দেখো, এন্ড সিম্পল একটা দেখো। সো এটা দেখো একটা ইউজ কেস ডায়াগ্রাম তোমার একটা ই কমার্স প্রজেক্টের। অর্থাৎ তারা যখন এই প্রজেক্ট গুলো করছে না, এই প্রজেক্ট গুলো এরকম স্টেপ বাই স্টেপ করেই করছে, না হলে হচ্ছে এই প্রজেক্ট গুলো সম্ভব হইতো না। তো এটা হচ্ছে সিম্পল একটা ইউজ কেস ডায়াগ্রাম। সে কি করতে পারবে, ভিউ প্রোডাক্ট করতে পারবে, সার্চ প্রোডাক্ট করতে পারবে, কার্ড এড করতে পারবে, মানে আমাদের আমাদের যেটা আমাদের নর্মাল প্রজেক্ট যেটা, এডমিন কি করতে পারবে, ম্যানেজ প্রজেক্ট করতে পারবে, ম্যানেজ অর্ডার করতে পারবে, ম্যানেজ কাস্টমার। তো এটা হচ্ছে সিম্পল একটা ইউজ কেস ডায়াগ্রাম। তো এটাকে যদি ওপেন করি, ওপেন মিটার। সো দেখো, ই কমার্স এন্ড ইসিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ কেস ডায়াগ্রাম। তো তারা ই কমার্স কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এড করছে এখানে। যাই হোক, তো দেখো কাস্টমার কি করতেছে, রেজিস্টার অনলাইন করতে পারতেছে, সার্চ প্রোডাক্ট করতে পারতেছে, একটা ই কমার্সে যা যা হয়, অর্ডার প্লেস করতে পারতেছে, ফিডব্যাক পোস্ট করতে পারতেছে, চ্যাট অনলাইন করতে পারছে, ডেলিভারি ট্র্যাক রাখতে পারছে। অ্যাডমিন কি করতে পারতেছে, অ্যাডমিন স্টাফ ভিউ রিপোর্ট, আর অনেক কিছু এড করা যেতে পারে, বাট সে করে নাই। এটা একটা কমপ্লিট ইউজ কেস ডায়াগ্রাম না। তো প্রথমে আমরা একটা ইউজ কেস ডায়াগ্রাম বানাই। সো এখন যেহেতু তোমার কাস্টমার তোমাকে বলে দিছে তোমার ইউজ কেস ডায়াগ্রামটা দরকার নাই, ওকে। ইউজ কেস ডায়াগ্রামের পর যে জিনিসগুলো আসে, অনেকগুলাই আসে, ডাটা ফ্লো ডায়াগ্রাম আসে, তারপরে হচ্ছে তোমার ডাটা ফ্লো ডায়াগ্রামের পরে হচ্ছে তোমার সুইম লেন ডায়াগ্রাম আসে। সো হোয়াট ইজ সুইম লেন ডায়াগ্রাম? সুইম সুইম লেন ডায়াগ্রাম, ই কমার্স। তো দেখো এটা সুইম লেন ডায়াগ্রাম কেমন হয় ই কমার্সের জন্য। তো এটা একটা সুইম লেন ডায়াগ্রামের আর্কিটেকচার, ই কমার্সের জন্য আমরা সুইম লেন ডায়াগ্রাম এরকম করে বানাই, তারপরে হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাই। সো এই জিনিসগুলো সব ভুলে যাও, ভুলে যে শুধু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। তো ইয়ার ডায়াগ্রামটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্রজেক্টের জন্য, ইয়ার ডায়াগ্রাম অফ ই কমার্স প্রজেক্ট, ই কমার্স। তো ইয়ার ডায়াগ্রাম কি করে, ইয়ার ডায়াগ্রাম হচ্ছে ডিফাইন করে একটা প্রজেক্টের ডাটাবেজে কি কি জিনিস থাকবে এবং তোমার কিভাবে এটা কাজ করবে, ওকে। দেখো, ইউজার ইমেজ, ইউজার আপলোড, প্রোডাক্ট কাস্টমাইজেশন, দেখো কাস্টম প্রোডাক্ট, প্রোডাক্টে কি থাকবে, টাইটেল, ইমেজ, কস্ট, মানে প্রোডাক্ট নামে একটা ডাটাবেস থাকবে, এগুলা জিনিস থাকবে তার মধ্যে। ঠিক আছে, কার সাথে কার রিলেশনশিপ হবে, লগ ইনের সাথে ইউজার নেম, ইমেল, দেখো আপলোড ফটো, এড ক্যাটাগরি, ক্যাটাগরির সাথে কার রিলেশনশিপ, প্রোডাক্ট নামে টেবিলের মধ্যে কি কি থাকবে, তারপরে কার্ডের মধ্যে যখন প্রোডাক্ট এড করতে চাই তখন কি থাকবে। দেখছো একটা ইয়ার ডায়াগ্রাম কেমন হয়। তো আমরা একটা ইয়ার ডায়াগ্রাম বানাই, এটা হচ্ছে এসকিউএল এর মধ্যে আমরা বানাই সাধারণত। আর নন এসকিউএল এ ইয়ার ডায়াগ্রাম বানানো যায় না একেবারেই, বাট একটা ইয়ার ডায়াগ্রাম আমাদের বানানো লাগে। তো ইয়ার ডায়াগ্রাম বানাইতে গেলে আমাদের বিভিন্ন টাইপের নলেজ আমাদের মধ্যে ইনক্লুড করা লাগে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার উম, আমাদেরকে রিলেশনশিপ বুঝতে হয়, ওকে। আচ্ছা, ইয়ার ডায়াগ্রাম আমরা কিভাবে বানাবো, ইয়ার ডায়াগ্রামের জন্য হচ্ছে বিভিন্ন টুল আছে। তো তোমার লুসিড, লুসিড, লুসিড ইয়ার ডায়াগ্রাম। তো ইয়ার ডায়াগ্রাম টুল আছে, লুসিড চার্ট নামে একটা সাইট আছে, তো এখানে তুমি বিভিন্ন টাইপের ইয়ার ডায়াগ্রাম বানাইতে পারবা। আহ, এখানে ঢুকলেই তুমি তোমার মতো করে ইয়ার ডায়াগ্রাম, বিভিন্ন টাইপের ডায়াগ্রাম তুমি বানাইতে পারবে, অথবা যে দেখো তুমি যদি ইআই কে বলে দাও, সে অলরেডি তোমাকে বানাই দিবে ইয়ার ডায়াগ্রাম। আরো বিভিন্ন সাইট আছে, মানে এটা নট এ ওয়ান টুল যে তুমি এটা দিয়ে বানাইতে পারো। ও আরো কিছু টুলস আছে, পেইড টুল, যেগুলোকে তুমি ইয়ার ডায়াগ্রাম বানানোর সাথে সাথে তোমাকে হচ্ছে এগুলা তোমার ডাটাবেজের কোড দিয়ে দেয়। হ্যাঁ, ডাটাবেজের কোডও তোমাকে এটা জেনারেট করে দিয়ে দেয়।
সো বিভিন্ন টাইপের ডায়াগ্রাম আছে। সো ইয়ার ডায়াগ্রামটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন বড় কোনো প্রজেক্ট মেনটেন করি তখন আমরা ইয়ার ডায়াগ্রাম ফলো করি। ধরো আমরাও যে প্রিভিয়াসলি আমরা প্রজেক্টটা বানানোর আগে আমরা একটা ইয়ার ডায়াগ্রাম বানাইছিলাম। ইফ ইউ রিমেম্বার অর নট, আমরা একটা ফ্লো চার্ট বানাইছিলাম। ফ্লো চার্টটা ইয়ার ডায়াগ্রামের মতো করে বানাইছিলাম, যে অর্ডারের মধ্যে কি কি থাকবে না থাকবে, কয়টা টেবিল থাকবে, এই জিনিসটাই। সো আমি এজ এ থিওরিটিক্যালি কেন স্টার্ট করি না, কারণ এজ এ থিওরিটিক্যালি স্টার্ট করলে অনেক বেশি কমপ্লেক্স মনে হবে তোমাদের কাছে, যার কারণে এজ এ থিওরিটিক্যালি অনেক কিছু স্টার্ট করি না। বাট আলটিমেটলি দেখবা যে তোমরা এই জিনিসগুলা জানো, যে তোমরা একটা টেবিল বানাচ্ছ, লগ ইন নামে, ইউজার নামে একটা টেবিল বানাচ্ছ, ক্যাটাগরি নামে, প্রোডাক্ট নামে টেবিল বানাচ্ছ, অর্ডার নামে একটা টেবিল বানাচ্ছ। তো এগুলোর মধ্যে কিন্তু তুমি ডাটা রাখতে পারতেছো, তুমি ফেচ করতে পারতেছো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট। তো তোমার রিলেশনশিপ ছাড়াও হচ্ছে, বাট তুমি যখন বড় স্কেলে প্রজেক্ট চিন্তা করবা, তখন তোমাকে একটা ইয়ার ডায়াগ্রাম বানানোর পর প্রজেক্টের ডেভেলপমেন্টে তোমাকে হাত দিতে হবে। এখন আসো, যে কোন টেকনোলজির আমি চুজ করব। আচ্ছা, ইন জেনারেল আমি বলে দিলাম যে লারাভেল তুমি চুজ করো সবকিছুতে, কারণ তোমার কাছে যখন অন্য কোনো টেকনোলজি তুমি জানো না, বা নোড জেএস এবং রিয়েক্ট তুমি চুজ করো, ওকে। বাট তোমাকে অনেক বেশি কোড করা লাগবে। তুমি চাইলেই রিয়েক্টের বিভিন্ন টেমপ্লেট তুমি পাবা না, বা বিওর বিভিন্ন ই কমার্স টাইপের এরকম টেমপ্লেট তুমি পাবা না। লেট মি সি, কোড ক্যানিয়ন। দেখি আমরা নোডের ই কমার্স প্রজেক্ট পাওয়া যায় কিনা। দেখো, নোডের কোনো ই কমার্স প্রজেক্ট নাই। ওকে। তো তুমি চাইলেই যে তুমি নোডে স্টার্ট করবা এগুলা জিনিস কিন্তু নেই। দেখি মাল্টি ভেন্ডর ই কমার্স, একটিভ সফটওয়্যার, পিএইচপি, মাইস্কেল, দেখো সবগুলো কিন্তু পিএইচপি মাইস্কেল। তুমি চাইলে এখান থেকে টেকনোলজি চুজ করতে পারি কিনা আমরা। বেস্ট সেলার, এখান থেকে বেস্ট কিছু সাইট আছে, বিভিন্ন টাইপের মানে জিনিস, অনেক জিনিস আছে, হ্যাঁ। সো লট অফ থিং। তো আমরা এই জিনিসগুলোতে তোমার চাইলেই আমরা নোডে বা কিসে, আমরা চাইলেই তো এই জিনিসগুলো পাবো না। তো এর জন্য দেখো, অ্যাপ, ই কমার্স অ্যাপও তুমি কিনতে পাবা। হ্যাঁ, তুমি চাইলে এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ, তুমি এই জিনিসগুলো অ্যাপও তুমি চাইলে জিনিসগুলো খুঁজে পেয়ে যাবে। দেখছো বিউ, লারাভেল, তো এভরিথিং। ওকে। তো এখন তোমাকে কি করতে হবে, আমরা টেকনোলজি চুজ করার জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস জানা লাগবে। এটার জানার আগে তোমাদের একটা কোর্স করা লাগে, এটাকে বলা হচ্ছে পিএলএস। হোয়াট ইজ পিএলএস? পিএলএস ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার। সো এই কোর্সটা তোমাদের করা লাগে। আমি বলতেছি কি, আমি কিন্তু অনেক ডিপ ডিপ জিনিসপত্র বলতেছি। একটা প্রজেক্ট বানাইতে গেলে এত কিছু আসলেই চিন্তা করে না মানুষজন। মানুষজন জাস্ট প্রজেক্টটা বানাই দেয়। বাট তুমি যখন আসলেই আহ নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করবা, তোমাকে অফকোর্স এই জিনিসগুলোর উপর কনসার্ন থাকা লাগবে। ওকে। সাপোজ আমাদের বাড়ি বানায় না নাকি, সিভিল ইঞ্জিনিয়ার ছাড়াও কিন্তু বাড়ি বানাইতে পারে। দেখছো না গ্রামের অনেক ঠিকাদার, বা ঠিকাদার বলে কিনা জানি না, ওনারা কিন্তু বাড়ি বানাইতে পারে। বাড়ি বানাইতে পারে কেন? জি ভাইয়া পারে। হ্যাঁ, তো তারা যে বাড়ি বানাইতে পারে, আর তাহলে সিভিল ইঞ্জিনিয়ারদের কি দরকার? ইঞ্জিনিয়ার তো আর ওই কন্ট্রাক্টর তো আর বোঝানো যায় কোন জায়গায় কটা রড লাগবে বা কটা রডের কতটুকু লোড নিতে পারবে। না, তারপরেও তারা কিন্তু 2-3 তলা পর্যন্ত বানাইতে পারে। তারা হয়তো কিন্তু, ভাইয়া রড বেশি লাগাই দেয়। হ্যাঁ, কোনো জায়গায় রড বেশি লাগাই দেয়, কোনো জায়গায় রড কম করে দেয়। বাট কিন্তু বিল্ডিং কিন্তু টিকে, তাই না? একটা পর্যন্ত চলে। তাদেরকে বলো তুমি এখন যে ঠিক আছে, তুমি একটা একটা কাজ করো, তুমি একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন দিয়ে ধরো কিছু একটা ডেমো, বড় একটা 10 তলা বিল্ডিং বা 20 তলা বিল্ডিং এর একটা প্রজেক্ট নিয়ে আসো। তারা এটার এস্টিমেশন করতে পারবে না, তাদের কাছে সম্ভব না। ওকে। সো লার্জ স্কেল যখন জিনিসটা চলে আসে, তখন কিন্তু তারা ধরা খায় যায়, তাদের কিন্তু লাইফে অনেকটাই আটকায় যায়। সো লার্জ স্কেলের জিনিসগুলো আসলে এই টাইপের জিনিসগুলো আমাদের কনসার্ন থাকা লাগে। আর তুমি যে কথাটা বলতেছো, এগুলো খুবই লোয়ার স্কেলের কথাবার্তা বলতেছো, মানে ধরো 2 তলা বিল্ডিং বা 1 তলা বিল্ডিং, ওইগুলোর প্রসেস তোমাকে আমি দেখাই দিছি। তুমি যদি এই জিনিসগুলো একটু কাটাকাটি করো, তুমি নিজে নিজে এগুলোর বিভিন্ন ফ্রি সোর্স কোডও পাই যাবে গিট হাবে পাই। ই কমার্স টেমপ্লেটের বিভিন্ন সোর্স কোড, লাখ লাখ সোর্স কোড গিট হাবে আছে। তুমি সোর্স কোড গুলা দেখবা, ওই যে ওরা যে বানাইছে এটারও সোর্স কোড গিট হাবে আছে। তো তুমি খুঁজলেই পেয়ে যাবে।
বাট আমাদের লার্জ স্কেলে চিন্তা করতে গেলে আমাদের এই জিনিসগুলো দরকার। তো পিএলএস কোর্সটা তুমি যখন করবা তখন তুমি বুঝতে পারবা আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, মানে পিএলএস কোর্সটা কি, মানে পিএলএস কোর্সটা তোমরা ইউটিউবেও দেখতে পারো, অনেক টাইপের মেটেরিয়াল আছে। সো পিএলএস কোর্স, তোমরা যদি আসলে ডিপলি প্রোগ্রামিং সম্পর্কে জানতে চাও বা প্রোগ্রামিং প্রতি অনেক বেশি পেশনেট থাকে, তাহলে তোমরা এই জিনিসটা দেখবা যে এটা বলে যে আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কোন জিনিসটা আসছে কি না আসছে এই জিনিসটা। তো পিএল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, তো এই জিনিসটা তুমি আহ, বিভিন্ন টাইপের এখানে কম্পাইলার রিলেটেড অনেক কথাবার্তা আছে, বা অনেক টাইপের যে প্রোগ্রামিং আসলে কিভাবে ইন দা বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করতেছে কম্পিউটারের মধ্যে, এই জিনিসগুলো আছে। তারপরে তুমি ডিফাইন করতে পারবা যে আসলে কোন টেকনোলজিটা বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তোমার প্রজেক্টের জন্য পারফেক্ট হবে। সো ইট ইজ দ্য হোল প্রসেস অফ, আমরা মূলত হচ্ছে কিভাবে একটা প্রজেক্টকে প্রজেক্ট অ্যানালাইসিস করে কিভাবে প্রজেক্ট স্টার্ট করি, দ্যাট ইজ দ্য হোল প্রসেস। গট মাই পয়েন্ট? আচ্ছা, এখন কার কি প্রশ্ন আছে বলো। ভাইয়া, যখন কোনো ক্লায়েন্ট মার্কস টার্গেট প্রজেক্ট চায়, যেমন এইখানে যে টেমপ্লেট বা সেগুলো লারাবেল বা পিএইচপির মার্কস টার্গেটের জন্য, যখন কোনো টেমপ্লেট চায় তখন কি নিজেই বানাই দেওয়া লাগে? অফকোর্স নিজে বানাই দেওয়া লাগবে। ইভান্তুতে অলরেডি মার্নের তেমন কোনো কি নাই, বাট তুমি চাইলে তোমার মতো করে, তুমি ইভান্তুতে এখন একটা জিনিস আছে, তুমি চাইলে তোমার মতো করে তুমি কিন্তু স্টার্ট করতে পারো। বিভিন্ন এইচটিএমএল টেমপ্লেট অ্যাপ্রুভ করায় দেখতে পারো যে তোমার টেমপ্লেট অ্যাপ্রুভ হয় কিনা, যদি এটা ভালো ডিজাইন হয়। এখান থেকে কিন্তু ভালো টাকা রেভিনিউ জেনারেট করা যায়। এখন দেখো, স্কিলস আর টাকা ইনকাম কিন্তু এক না। ওকে, তো স্কিলস তোমার অনেক থাকতে পারে, বাট টাকা ইনকামের সোর্সটা কিন্তু তোমাকেই খুঁজে বের করতে হবে। ধরো তোমার একটা ইভান্তুর মধ্যে একটা সার্টিফাইড টেমপ্লেট আছে এবং এটা তোমার কত সেল হয়েছে, দেখো 9K সেল। ওকে, দেখো এই প্রজেক্টটা 9K সেল, $29 করে। যদি 9K সেল হয়, তাহলে হিসাব করো কত কত ডলার সে আর্ন করছে। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে তোমার টেক দিয়ে তুমি কিভাবে ইনকাম করতে পারো। আচ্ছা, আমরা আরেকটা আরেকটা মিটে জয়েন করি, আমরা আবার একটা লিঙ্ক দিচ্ছি, এখানে তোমরা জয়েন